আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? আপনি সাংবাদিক মা, তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ কি বলেন ভাই? স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাম, কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান দুঃখিত। আফসোস আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। আর রাজনীতি ওটা আমার জন্য না। কিন্তু কেন? রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আপনি তো দেখছি ছায়ার মতো আমার পিছু নিয়ে আছেন। ফলো করছিলেন কেন আমায়? আপনারাই নীরবতা কিন্তু অনেক কথা বলছে। আপনি যদি আরো চুপ থাকতে চান তাহলে সেটা কিন্তু উল্টো আপনার ক্ষতির কারণ হতে পারে। আমি আপনার ইন্টারভিউ নিতে চাই। ক্যামেরার সামনে বসে সত্যি কথা বলার সাহস কি আপনার আছে? ইন্টারভিউ? আমার মতো একটা নগণ্য মেকানিকের কথায় এই দুনিয়ার কার কি যায় আছে? তারপরেও কি সত্যি জানতে চান বলুন। আপনার এই গ্যাংস্টার বা মাফিয়াগিরির কাজ কতদিন ধরে চলছে? কতজনের রক্ত লেগে আছে আপনার ওই হাতে? গ্যাংস্টার, মাফিয়া, অনেক ভারী ভারী শব্দ ব্যবহার করলেন আমার জন্য। আমরা তো সামান্য মেকানিক, গাড়ির মেরামত করি। তবে হ্যাঁ, এই লোহাগড়ের মানুষের চোখের জল মোছার জন্য মাঝে মাঝে কিছু মানুষের মেরামতো করতে হয়। তাই গ্যাং নিয়ে প্রকাশ্যে মারধর করছেন, আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার কি তাদের জন্য একবারও মায়া হয় না? আপনার কি মনে হয় না আপনি সমাজের জন্য একটা অভিশাপ? আপনার ভুল ধারণাটা আমি বুঝতে পারছি, কিন্তু আগেই তো বললাম মানুষের চোখের জল মোছার জন্যই আমরা মানুষের মেরামত করি। আমাদের এই দরবার মানুষের জন্য, কারোর ক্ষতি করি না আমরা। একজন জলজান্ত খুনি বলছে সে নাকি কারো ক্ষতি করে না। হাস্যকর। বাদ দিন এসব ক্যামেরা। আপনি আমাকে এইটা বলুন, যদি আপনি কিছু করেই না থাকেন তাহলে ওই লোকটাকে আপনি এভাবে কেন মারলেন? কি করেছিল উনি? বিচার করার আগে অপরাধের ইতিহাসটা জানতে হয় সাইরা সাহেব। এই পৃথিবীতে অনেক সময় এরকম হয়, যেটা দেখা যায় সেটা হয় না, আবার যেটা দেখা যায় না সেইটাই হয়। আজান ওনার জামাই খালি মারধর করে, দিন রাত নেশা করে থাকে। আপনি বলেন। বাবা, ঘরে চাল ডাল কিছুই নাই, কালি দুটা দোল ছিল নিতে এসে আমি বাধা দিছি দেখে আমার অনেক মারধর করছে। নেশার টাকার লেগে আমার প্রতিদিনই মারধর করে। একটা কিছু এখন করেন, আমার অনেক অশান্তি হইতাছে। চিত্রনাট্যটা মন্দ নয়, আবেগ, ইনসাফ আর মহানুভবতা সবকিছুই একদম নিখুঁত। গল্প আপনি ভালোই বানিয়ে বলতে পারেন আজাল সাহেব। জানেন তো, সাংবাদিকতায় এরকম অনেক অপরাধী দেখেছি যারা নিজেদেরকে হিরো মনে করে আর এরকম এক একটা মন গড়া জাস্টিফিকেশন দেয়। সত্যিটাকে যদি আপনি গল্প মনে করেন সাইরা সাহেব, তাহলে গল্পটাই সত্যি। দিন শেষে আমরা সবাই তো এক একটা গল্পের চরিত্র। কেউ শিকারী সাজে, আবার কেউ শিকার হতে হতে একদিন নিজেই শিকারী হয়ে ওঠে। কিন্তু এই স্বীকার করতে গিয়ে যখন আপনি মানুষকে রক্তাক্ত করেন, তখন কি আপনার নিজের পরিবারের কথা মনে পড়ে না? নাকি আপনার কোনো পরিবারই নেই? এই লোহাগড়ের ধুলা থেকে মানুষের দোয়া সবই আমার আর বাকি রইল পরিবারের কথা। আমার বাড়ি খুব একটা দূরে না। আপনার ক্যামেরা আর সন্দেহ নিয়ে চলে আসবেন একদিন, দাওয়াত রইল। মা, তো কিছুই খেলেন না, শব্দ আমার ঘরে এসে পড়ো। কেমন আছো? শরীর কেমন এখন তোমার? এই তো বাবা, এখন তুই আসছিস না, এখন আমি সুস্থ হয়ে যাব। ওষুধ খেয়েছো? এ কি ওষুধ খাওনি এখনো তুমি? আলি, তুই এখনো মাকে ওষুধ দিসনি? মানে আমি একটা দিন না থাকলেই অনিয়ম করবি? কিছু বলে না দেখি কি মাথায় উঠে গেছিস তুই? ভাইজান আমি তো সেই কখন থেকে চেষ্টা করতেছি, আমার তো একটা নলাও নিল না। সেই এক কথা, আজান সব তারপর খাবো। আমার কোনো দোষ নাই। হ্যাঁ, তোর কোনো দোষ নাই। আলীর কোনো দোষ নাই। হ্যাঁ হয়েছে, তোমার আর ওর হয়ে ওকালতি করতে হবে না। দে আমাকে, দে, আমি খেয়ে দিচ্ছি। আমার খেতে ভালো লাগছে না আজকে, বললাম বমি বমি লাগে। কি বলো? হ্যাঁ তুই তার চাইতে আমার মাথায় একটু তেল দিয়ে দে, মাথাটা কেমন যেন করছে। আলি, যা তো, খাবো না বললেই হবে না। আলি, তাড়াতাড়ি মানুষকে খেলেই বেঁচে যায় নাকি? বস। মা, এই যে তুমি যে অনিয়ম করো, হ্যাঁ, আমার কথা শোনো না, জেদ করো, এটা কি তুমি ঠিক করো? হ্যাঁ, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সব থেকে বেশি কষ্ট কে পাবে? তুমি না আমি? এটা বোঝো না তুমি? তুই যেন আমার কত কথা শুনিস, একদম সব অক্ষরে অক্ষরে পালন করিস, তাই না? এই যে বলি যে বাসাটা খালি খালি লাগে, আমার একটা সঙ্গী দরকার, বিয়ে শাদী কর। কে শোনে কার কথা? হ্যাঁ, সারাদিন শুধু মানুষের উপকারের কথা চিন্তা করিস। তোর বাবার ভূত তোর মাথায় চেপে বসছে। হ্যাঁ হয়েছে হয়েছে, আমি কিছু বললে উল্টা আমাকেই কথা শোনাতে থাক। মা, আজকে কিন্তু তোমার সাথে একজন দেখা করতে আসছে। আমার সাথে আবার কে দেখা করতে আসবে? অনেকদিন বাঁচবেন আপনি। মাকে আপনার কথাই বলছিলাম আর আপনি চলে এলেন। আমার মা। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাহ, তুমি দেখতে তো খুব মিষ্টি। নাম কি তোমার মা? আন্টি, আমি সায়রা। আপনি কেমন আছেন? আপনার শরীর সুস্থ তো? আমি আমি আছি, একটা স্টেশনে বসে আছি। জীবনের শেষ ট্রেনটা কখন আসবে সেই অপেক্ষায় আছি। এই মা, কি বলছো তুমি? হ্যাঁ, ভাইজান আপনি না থাকলেও আম্মা এইসবই বলে ফেল। ওরে বাপরে, কত নালিশ। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মা, এখন বলো তো তোমাদের দুজনের পরিচয় কবে থেকে কিভাবে হলো? আন্টি, আমি আপনি সাংবাদিক মা, তোমার ছেলে যে পুরো শহর জুড়ে অশান্তি করে বেড়ায় সেটা নিয়ে উনি তদন্ত করতে চায়। তোমার ছেলেকে নিয়ে বড় একটা রিপোর্ট বানানোর ইচ্ছা তার। হ্যাঁ কি বলেন ভাইজান? হ্যাঁ, মানে আমার ছেলেকে কিছু করেছে, বড় সড়ো তদন্ত হবে। মানে কি, কোনো সমস্যা? না আন্টি, ওরকম কিছু না, আপনি ঘাবড়াবেন না, উনি মজা করছে। আচ্ছা, মজা করছে। হ্যাঁ মা। আচ্ছা, এখন কথা দিয়ে তো আর পেট ভরবে না। কি খাবেন বলুন? আপনারা এখন রান্না বান্না করবেন? না না, এত কষ্ট করার কোনো দরকার নেই। আরে কিসের ঝামেলা আপা, আগুন দিয়ে রান্না করবো, গরম গরম পরিবেশন করবো। কি বলেন না মাজা? একদম ঠিক আছে, তুই রান্না কর। এখন কে কি খাবা তাই বলো।
মাটন বিরিয়ানি চলো আলী, আজকে লোহাগড়ের 1 নম্বরের মাটন বিরিয়ানি বানাতে হবে। চালুন ভাইজান। আপনার মা কিন্তু অনেক মায়াবী একজন মানুষ। এত অসুস্থতার মাঝেও একটা মানুষ কত সুন্দর করে কথা বলে। কার মা দেখতে হবে তো? এই যুদ্ধক্ষেত্রে আমার একমাত্র ছায়া আমার মা। সত্যি বলতে আপনার ব্যাপারে আমার অন্যরকম আইডিয়া ছিল। আমি বুঝি নাই যে আপনি এইরকম একজন মানুষ। অথচ কামরুজ্জামান স্যার আমাকে বলেছিল। কি বলেছিল? এই লোহাগড়ের একমাত্র ভিলেন গ্যাংস্টার, যাকে নিয়ে রিপোর্ট করলে আপনার ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে। আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে না না, হয়তো তিনি ভুল কিছু বলেননি। আরে কোথায় যাচ্ছেন? চলে আসছি তো আমার বাসায়। এটা আপনার বাসা? হ্যাঁ, ঠিক আছে, খোদা হাফেজ। ধন্যবাদ। ধন্যবাদের কোনো বিশেষ কারণ? এই যে আমার ভুলটা ভাঙানোর জন্য, এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য, আর স্পেশালি আপনার বিরিয়ানির জন্য। শুক্রিয়া। মা, হ্যাঁ, কেমন লাগছে এখন? তুই আমার কোলে থাকলে আমার সব সময় অনেক শান্তি লাগে। আজান, আজকে যে এই মেয়েটা এলো, মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। মনে হয়েছে মেয়েটা খুব লক্ষ্মী মানুষ। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে মেয়েটার সাথে তোর বিয়ের কথাবার্তা আগাই। আরে মা, কি বলো? ওর সাথে তো পরিচয় কয়েকদিন হলো। এরকম কিছু না মা। না, মেয়েটাকে দেখে না খুব আপন লাগলো, বুঝলি? তোর কাছে ভালো লাগেনি? জানি না মা। তোমার কি মনে হয় মা? মায়ের কাছে লুকাচ্ছিস। তোমার মতো একটা ছেলে এই ধুলো বালি মাখা গ্যারেজে, তোমাকে দেখে আমার খুব মায়া লাগছে। খুব। আরে তোমার জায়গা তো এটা না, তোমার জায়গা অনেক অনেক উপরে। কামরুজ্জামান সাহেব, এই ধুলোবালি মাখা গ্যারেজেই তো আমার রুচি। তা আমার গ্যারেজে পা রাখার কোনো বিশেষ কারণ? কারণ তো একটা আছে। তোমার জন্য আমি একটা চমৎকার প্রস্তাব নিয়ে এসেছি। এই যে লোহাগড়ের দুঃখী মানুষ একজন যোগ্য নেতা খুঁজছে, যোগ্য নেতা। তুমি আমার হাতটা ধরো। শুধু গ্যারেজ কেন, এই পুরো শহরটা তোমার হাতের তালুতে থাকবে। তুমি পলিটিক্সে জয়েন করো। ক্ষমতা হাতে থাকলে জনতাও হাতে থাকবে। আমি তোমাকে সেটা দেব, বিনিময়ে তুমি শুধু এই আমার লোকজন যা করছে তা করতে দিবে। তা আপনার ক্ষমতা আর জনতা আপনার হাতেই রাখুন না। হ্যাঁ? হঠাৎ আমাকে দিতে আসলেন কেন? আর আপনাদের পলিটিক্স, যেখানে আপনারা রক্ত দিয়ে সিঁড়ি বানান আর মিথ্যা দিয়ে তাজমহল করেন। সাবধানে কথা বল। তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? হ্যাঁ জানি জানি, এই লোহাগড়ের বাজারের সিন্ডিকেট, টলিতে গলিতে ড্রাগস আর গরিবের হাহাকার, এই সব কিছুর মূল কারিগরই তো আপনাকে না চেনার কি আছে স্যার? আর আপনি যে রাজনীতি ফেরি করতে আসছেন সেইটা অন্য কোথাও গিয়ে করে, তাহলে হয়তো আপনার সময় অপচয় হবে না। আচ্ছা, অনেক হয়েছে, অনেক। আমি তোকে সম্মান দিতে এসেছিলাম, কিন্তু এখন বুঝলাম এই সম্মানের যোগ্য তুই না। আপনাকে তো আগেই বলেছিলাম, স্বার্থ ছাড়া আসবেন একদিন আমার গ্যারেজে, শুধু হাত না বুকও মেলাম। কিন্তু বিনিময়ে যদি জুলুম করার সার্টিফিকেট চান, দুঃখিত। আফসোস, আপনি আসলেন ঠিকই, কিন্তু আপনার সেই স্বার্থ নিয়েই আসলেন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি বলবেন বলছিলেন? একটা জিনিস খেয়াল করলাম, জানেন তো, এই লোহাগড়ের ধুলিকণাও আপনার নাম জপে আছেন সাহেব। যেখানেই যাই শুধু আপনার গুণগান। এখানকার মানুষ সত্যিই আপনাকে খুব ভালোবাসে। আমি কিছুই না, তিনিই সব। আমি তো সাধারণ মেকানিক মাত্র, যে গাড়ির সাথে সাথে সাধারণ মানুষের সমস্যা মেরামত করার চেষ্টা করে মাত্র। তবে সাধারণ মানুষের ভালোবাসা খুব ভারী জিনিস, তাই বইতে জানলে রাজমুকুট আর না জানলে গলার ফাঁস। তাহলে সেই মুকুটটাই পরে নিন না। আপনার এই বিনয়টাই তো আপনাকে সবার চেয়ে আলাদা করে। আপনি কেন বুঝেন না? আপনি ইলেকশনে দাঁড়ালে এই লোহাগড়ের চিত্রই বদলে যাবে। আপনি চাইলে পুরো শহরটার ভাগ্য চেঞ্জ করে ফেলতে পারেন। আপনি কেন আসছেন না পলিটিক্সে? যে চেয়ারে বসলে সাধারণ মানুষের কান্নার আওয়াজ পাওয়া যায় না, সেই চেয়ারের থেকে আমি আমার ধুলোবালি মাখা গ্যারেজেই ভালো আছি। আর রাজনীতি, ওটা আমার জন্য না। কিন্তু কেন? রাজনীতি আমার থেকে এমন কিছু কেড়ে নিয়েছে যেটা আমি আমার জীবনে আর কখনো ফেরত পাবো না। আমার বাবা, সেই থেকে আমি বুঝলাম সত্যের পথে হাঁটলে পিঠে ছুরির আঘাত অনিবার্য। আর সেই থেকেই বুঝলাম পলিটিক্স ওটা আমার জন্য না। এই নিন আমার পক্ষ থেকে আপনার জন্য একটু সামান্য উপহার। এইটা কিসের জন্য? বাপরে, আপনি এত মানুষের জন্য এত কিছু করতে পারেন, আর আমি আপনাকে সামান্য একটা উপহার দিতে পারবো না? এটা কেমন কথা? এটার মধ্যে কিন্তু জিপিএস ট্র্যাকার আছে। ও আচ্ছা, তাহলে কি এটা আমার উপর নজরদারি করার জন্য নাকি? হতেও পারে।